তাজরুবা, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার রাজনীতিতে পদার্পণ, এনসিপির সাথে কিছুদিনের পথ চলা, এখন অল্টারনেটিভ শুরু করলেন আপনারা। এই যে এত কিছু হলো, এ মাঝখানে ঈদও গেছে, এবারের ঈদটা কি একটু আলাদা, একটু কি বিশ্রাম নেওয়ার মতন মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না সেই আগের চাপ বা আগের উত্তেজনাই এখনো আছে? ধন্যবাদ দর্শক এবং স্টুডিওতে উপস্থিত সবাইকে ঈদ মোবারক। আমার কাছে মনে হয় চাপ নাই, বাট এখন রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমার কাছে মনে হয় যে নেত্রী হওয়া খুব ইজি, টক শোতে কথা বললাম, কোথাও ভাষণ দিলাম, এটা ইজি, কিন্তু সংগঠন দাঁড় করানো, সংগঠনের কাজ করা, সংগঠন গুছানো, মানুষকে সংগঠিত করা, এটা অনেক টাফ। আর ব্যতিক্রম তো অবশ্যই, কারণ যার সাথেই দেখা হচ্ছে, যেখানেই দেখা হচ্ছে, ইভেন রোজার সময়ও কেনাকাটার সময় যেখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, এবং চিটংয়েও বাড়িতে আসার পর বা সব জায়গায় এই রাজনীতি নিয়ে আলোচনা। সো 2 বছর আগে, এটা আমার এই জার্নিতে এটা আমার দ্বিতীয় ঈদ। গত বছর প্রথম ঈদ ছিল। সো ঈদ এখন সম্পূর্ণ ভিন্ন। এখন সব আলোচনা একদম রাজনীতি ঘিরে, এবং সামনে কি হবে। আর এই ব্যর্থতা, মানে পুরোপুরি ব্যর্থতা বলবো না আমি, হেলাল ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই যে সংসদের অবশ্যই যা যা বললেন উনি সব কিছুই সুন্দর, সব কিছুই নিয়ম মতো হয়েছে, ধারাবাহিকতা ছিল, সব কিছু ঠিক আছে, স্পিকার, ভাষণ, ওয়াকআউট, সব এগুলো নিয়মিত রুটিন সব কিছুই হয়েছে। কিন্তু আমরা কোনো এক জায়গায় মনে হয় ভুলে যাচ্ছি যে আমরা কিভাবে এই অধিবেশনটা পর্যন্ত আসলাম। সম্পূর্ণভাবে এই সংসদ, এই অধিবেশন, এই আয়োজন রক্তের উপর দাঁড়িয়ে। এটা সংবিধানে ছিল না যে 1400 মানুষ মারা যাবে 2024 সালে, তারপর 2025-26 গিয়ে আমরা নির্বাচন পাবো সংসদ, এটা কোথাও লেখা ছিল না। সো আমার কাছে মনে হয় যে এটার দায়বদ্ধতাটা যতটা বেশি সামনে থাকবে, যতটা বেশি চর্চিত হবে, এটা শুধু আমাদের জন্য না, মানে তরুণ শক্তি না, পুরনো যারা আছেন তারাও যাতে এটা সবসময় তাদের কাজে এটা আমাদের, মানে এই জিনিসটা যাতে জিয়ে রাখেন, এবং এইটার আকাঙ্ক্ষাটা যাতে বাস্তবায়ন হয়। আমরা তো প্রথম দিনই ধাক্কা খেলাম যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নিলেন না, এবং পাশাপাশি বিরোধী দল যারা আছেন তাদের শুধু ওয়াকআউট বা তাদের রাজপথে যাওয়াই যে বলছে তারা রাজপথে আন্দোলন করবে, এগুলোর মধ্যেও আমি আসলে কোনো ধরনের দৃঢ়তা খুঁজে পাই না। সো এটা অবশ্যই জুলাইয়ের পরের রাজনীতিতে আসার পিছনে উদ্দেশ্যটাই আমাদের ভিতরে কাজ করে, আমাদের মতো অনেকের, যে কারণটা এখনো জিয়ে রাখার জন্য আমরা স্ট্রাগলের এই কঠিন পথটা বেছে নিয়েছি। সো আমাদের মতো বা আমাদের এই পুরো গোষ্ঠীটাই, যারা রাজনীতি করছে না সেই গোষ্ঠীটাও, এবং যারা রাজনীতি করছে, পুরা জুলাইয়ের শক্তিটা কিন্তু আমরা মর্মাহত, দুই পক্ষ থেকেই, সরকারি দল থেকেও এবং বিরোধী দল থেকেও। কারণ যে যা হওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রতিফলিত হয় নাই ওই পুরনো নিয়মেই। আপনারা মুখে যখন বলবেন যে গণরায়, জনরায়, অভ্যুত্থানটা সবার একটা জনরায় দিয়েছে মানুষ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু আবার যখন সাংবিধানিক ধারাবাহিকতা বলবেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, ঠিক এই আবেগটার কারণেই কিন্তু আমরা আজকে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেলাম। সো আবেগ, মানে মানুষ কেন রাজপথে গুলির সামনে দাঁড়িয়েছে? দেশের প্রতি ভালোবাসা এবং ওই আবেগ থেকেই তো, মুক্তি থেকেই তো, মুক্তির জন্যই। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখন আমার মতো অনেকেই আমরা এটা চর্চাটা জারি রাখবো, এবং এটার রাজনীতিটা আমরা জারি রাখবো, যাতে যে কারণটাতে এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মানুষের এখনো এই যে গুলির স্প্লিন্টার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন, এবং তারা এক ধরনের মুখ ফিরিয়ে নিয়েছেন, যে তাদের এই স্প্লিন্টারটা, তাদের এই গুলির ক্ষতটা, তাদের সন্তানের, তাদের স্বামীর এই মৃত্যুটা বৃথা মনে করে যারা অনেকেই অনেক আগে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা অন্তত তাদের জন্য রাজনীতিটা চালিয়ে যেতে চাই। তাদের সেই কারণটা যখন যান তাদের কাছে, তাদের মনোভাবটা, আমরা আসলে তাদের সাথে সমাজের বিভিন্ন জায়গায় দেখা হয় এই কারণে। বিশেষ করে মাঝখানে মনে আছে যখন ওই যে পুলিশের বিচার চাইছিল, তখন আমার এক বন্ধু, তার ভাই, ছোট ভাই গুলি নিয়ে বাসায়
2 দিন ছিল, কারণ কোথায় চিকিৎসা নিবে খুঁজে পাচ্ছিল না, এবং তারাও বুঝে নাই যে গুলি এক্সরে করানো হয় না, হাঁটুর মধ্যে গুলির ব্যাগ আছে। তো সে বলছিল যে আপু আমার ভাই এখনো সবকিছু ভুলে গেছে, শুধু পুলিশ দেখলে এখনো সে স্বাভাবিক থাকতে পারে না। একদম মানে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ দেখলেও সে খুবই এজিটেটেড হয়ে ওঠে। তাহলে সে কিন্তু রাজনীতিতে নাই, সে খুবই ছাপোষা, 3 বোনের পর এক ভাই, খুবই ছাপোষা, একটা সিম্পল একটা আদরের ছোট ছেলে, কিন্তু সে স্কুলে পড়তো তখন যখন। তাহলে এই যে এই মানুষগুলো ওইটার বিনিময়েই কিন্তু আমরা আজকের অধিবেশন, আজকের এই ওয়াকআউট, আজকের এই আয়োজন, আজকের এই সব রমরমা সবকিছু। সো সে তো আমাদের কোনো কিছুতে নাই, এবং তারা এটাই বলে যে এইসব কিছুর মধ্যে, এই বাংলাদেশের রাজনীতির মধ্যে ওই জিনিসটা নাই। আমরা জুলাইকে কেউ বলে, যখন কথা বলি বলে যে জুলাই ব্যবসা করছে, জুলাই বিক্রি করছে। আমরা এটার ব্যবসা করলে তো আজকে সংসদে থাকতাম হয়তো। আমরা এটার আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে চাই দেখেই সবচেয়ে কঠিন পথটা বেছে নিয়েছি, যে এটার সলিড যাতে হয়, এটার পুরো এই যে ব্যর্থতা, যতটুকু ব্যর্থ হয়েছে, এটা যাতে পুনরুদ্ধার করতে পারি সেই চেষ্টাটা অব্যাহত রাখতে চাই। সো তাদের সাথে যখন দেখা হয়, তারা যখন তাদের হতাশার কথা বলে, তখন আমরা তাদেরকে এটুকু বলি। জনাব হেলাল, আপনার কাছে ফিরে আসি। এই যে আবেগ দিয়ে সরকার চলে না বা রাষ্ট্র চলতে পারে না, এটা পরে আবার আইনমন্ত্রী তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন যে আবেগ এবং আইন দুটোকে নিয়ে আপনারা চলতে চান। সব মিলিয়ে বিএনপির আসলে জুলাই অনভ্যুত্থান বা এরপরে জুলাই জাতীয় সনদ নিয়ে অবস্থানটা কি? এটা দেখেন, সেই রবীন্দ্রনাথের একটা গল্প কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে কাদম্বিনী মরিয়া গিয়াছে, তাই না? ঠিক সেরকম অবস্থা। জুলাই জাতীয় সনদের ব্যাপারে বিএনপির মতো কর্ডিয়াল আপনি আরেকটি দল দেখান, যুক্তি দিয়ে দেখান। বাস্তবা রাইটটি বলছেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে। আসলে আবেগের সাথে বিবেকও কাজ করেছিল, তাই না? আবেগ তো ছিলই, তার সাথে বিবেকও কাজ করেছিল, মানুষের সংগ্রামী মনও কাজ করেছিল। জুলাই চেতনা আকাঙ্ক্ষাটা কি, এটা আমি পরে আসবো। বিএনপি যে কর্ডিয়াল, এইটা দেখেন আপনি। সবার আগে সিগনেচার করলো কি জুলাই জাতীয় সনদে? বিএনপি। তারপরে জামাত বললো যে করব না, কিন্তু শেষ পর্যন্ত করতে বাধ্য হলো, এবং এনসিপি তারা নির্বাচনের পরে যায় সিগনেচার করলো। তাহলে এই কোশ্চেনে আমাদের থেকে পায়োনিয়ার তো আর কেউ না। দ্বিতীয় অবস্থানে দেখেন, আমরা সর্বপ্রথম বলেছি যে জুলাই জাতীয় সনদের দাড়ি, কমা, সেমিকোলন যা কিছু আছে, নোট অফ ডিসেন্ট সহ সবই কার্যকর হবে, সব কিছু নিয়ে আলোচনা হবে, ডিবেটস হবে, আর্গুমেন্টস হবে, যুক্তি তর্ক হবে, আলোচনা হবে। আমরা বলেছি না? এই কোশ্চেনে আমরা এগিয়ে গেলাম। 3 নম্বর কোশ্চেনে দেখেন যে আমরা জুলাই জাতীয় সনদে আছে যে ডেপুটি স্পিকার এইটা বিরোধী দলকে দেওয়া হবে। বিরোধী দলকে যখন আপনার অফারটা করা হলো, তখন তারা বলে যে আপনার সংবিধানে যেহেতু এটা এখনো ইনকর্পোরেট হয়নি, সুতরাং আমরা এখন এটা নেব না। তাইলে জুলাই জাতীয় সনদের ব্যাপারে আমাদের আন্তরিকতা দেখেন, এখনো জাতীয় সনদ নিয়ে আলোচনা হয়নি, তার আগেই যেহেতু আমরা কমিটমেন্ট করেছি বিরোধী ডেপুটি স্পিকার, আমরা আগেই বাস্তবায়ন করতে চাচ্ছি। কিন্তু আপনারা দোহাই দিচ্ছেন কি, যে সংবিধানে যেহেতু ইনকর্পোরেট হয়নি, অথচ দোষ দেওয়া হচ্ছে আমরা নাকি এই দোহাইগুলো দিচ্ছি। আপনি নিজে চাক্ষুষ দেখেন যে বিরোধী দলকে আমরা ডেপুটি স্পিকার দিতে চেয়েছি, অফার করেছি, যেহেতু জুলাই জাতীয় সনদে আছে। ওনারা বলছে যে সংবিধানে নেই, তাই না? এখন আপনি দেখেন যে ওনারা পুরোটা একসাথে, জুলাই সনদের সবকিছু একসাথে। আপনি কি একদিন সবকিছু করতে পারবেন? আপনি বলেন, আপনাকে সময় দিতে হবে না? আপনি এখনই, ওনাদের মেন বক্তব্য যে আপনি জুলাই জাতীয় সনদে যে সংবিধান সংস্কার পরিষদ, এইটা শপথ নিচ্ছেন না কেন? সংবিধান সংস্কার পরিষদ আমরা তো এখন যুক্তি দিতে পারি যে এখনো তো সংবিধান ইনকর্পোরেট করা হয়নি, তাই না? আপনি যেভাবে ডেপুটি স্পিকার বলছেন যে ইনকর্পোরেট করা হয়নি, আমিও তো বলতে পারি। আর আমরা যে জুলাই জাতীয় সনদে ওতটা নিব, সেটা তো আমরা বলছি যে সংবিধান, যুক্তি, তর্ক, ইমোশন, তাসলিমা যেটা বলছে আবেগ, বিবেক, সব কিছু যদি আমাদেরকে সমর্থ হয়, আমাদের যদি তৃপ্ত করতে পারে, আমরা যদি মনে, আমরা শপথ নিব না, একথা তো বলিনি।
আবার আবার সংবিধান সংস্কার প্রতি শপথ না নিয়েও জুলাই জাতীয় সনদ কি কার্যকর করা যাচ্ছে না? জি, সবাই দেখি একটা কথা বলে, আমি এই জিনিসটা বলতে চাই যে গণভোটের রায়ে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ কার্যকর করতে হবে। হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু কিভাবে কার্যকর করতে হবে? একটা আইন ইমপ্লিমেন্ট করবেন, একটা আইন তৈরি করবেন, তাই না? আইনটা তৈরি করবেন, তারপরে ইমপ্লিমেন্ট করবেন, তাই তো? সংসদেই করবেন। তাহলে আমাদের গণভোট বলছে যে তোমাকে জুলাই জাতীয় সনদ ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করতে হবে তা তো আর গণভোটের রায় না। এটা তো আমরা সংসদে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল, সবাই মিলে এটা ইমপ্লিমেন্ট করে। অথচ অযথা আমি দেখলাম এই তর্কগুলো তোলা হচ্ছে, এবং দুটো অধিবেশন হয়ে গেল। দেখবেন দুটো অধিবেশনে খুব মানে ঠান্ডা লড়াই, যুক্তি তর্কের মধ্যে চলছে, এবং একদিন দেখবেন যে এই জুলাই জাতীয় সনদ এটা অবশ্যই বাস্তবায়িত হবে। বিএনপি কখনো আপনি জনগণের কাছে কোনো কিছু কমিটমেন্ট করলে পূরণ করেনি এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আপনার হাতের কালি কিন্তু এখনো দেখা যাচ্ছে, কিন্তু বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টার, তার অন্তত ফ্যামিলি কার্ড আমরা বাস্তবায়ন করেছি, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের টাকা দেওয়ার যে প্রণোদনা সেটা বাস্তবায়ন করেছি। এখন অচিরে খুব শীঘ্রই দেখবেন আমাদের কৃষক কার্ডও রেডি হয়ে যাবে। অর্থাৎ আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছি, আপনি দেখেন আমরা সেটা পালন করি কিনা, এবং জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করি কিনা। তার আগেই যদি আপনি মানে কথা বলতে থাকেন, শোরগোল তুলে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন, তাইলে কিন্তু ওই যে পরাজিত ফ্যাসিবাদ, ওরা কিন্তু এখানে সুযোগ নিবেই। জি, জানি না কটা মামলা আপনার নামে ছিল এবং আদালতে কিভাবে হাজিরা দিতে হয়েছে। এখন আপনি এলাকায় সবার এমপি, এবং এবারের ঈদ বা রোজা, এই যে সবার এমপি যারা আপনাকে ভোট দিয়েছে, যারা ভোট দেননি, সবার এমপি হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। দেখেন, সেই আন্দোলন সংগ্রাম করছি এরশাদ বিরোধী আন্দোলন থেকে। এখন এই গত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা প্রথমে ছিল স্বৈরাচার, তারপরে হলো ফ্যাসিস্ট, এর ফলে সর্বশেষ মাফিয়া যখন হলো তখন তার পতনটা ঘটলো। এই 17 বছরে প্রায় 200+ মামলা। যেদিন আমাদের এই জুলাই আন্দোলন চলাকালীন সময় প্রথম বিএনপি অফিস আপনার রেড দিল পুলিশ, কিছু বোমা টোমা উদ্ধার করলো, দেখালো, সাজানো নাটক দেখালো না, এরপর থেকে আরও 3-4টি মামলা হয়েছে ওই মামলা সহ। তখন আর মামলার হিসাব করিনি। অর্থাৎ 200+ উপর মামলা নিয়ে আমরা এই 17 বছরে, এবং আমি কিন্তু এখনও কনভিক্টেড 7 ইয়ার্স, 7 বছর আমার সশ্রম কারাদণ্ড হয়েছে। আমি জেল খেটে এসেছি, সশ্রম কারাদণ্ড খেটে এসেছি, জেলে ছিলাম, সেখান থেকে আমি জামিন নিয়ে আসছি, মামলায় জামিন হয়েছে, কিন্তু মামলা থেকে খালাস পাইনি এখনো। অর্থাৎ 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছি, এবং আমাদের 29 লক্ষ আপনার মামলা, প্রায় 1 লাখের উপরে, আমার ঠিক এই সংখ্যাটা মনে, এত কর্মী নামে আপনার মামলা হয়েছে। মামলার পরিমাণও 29 লক্ষ। আমাদের একজন নেতা হাবিবুন নবী সোহেল, তিনি একটা মন্তব্য করেছিলেন যে ম্যাজিস্ট্রেট সাহেব বা জজ সাহেবের কোর্টে আসতে ভুল হতে পারে, কিন্তু আমাদের হাজিরা দিতে ভুল হয় না, আমাদের আসতে হয়। সপ্তাহে 5 দিন কোর্ট চলে, 5 দিনে আমাদের আসতে হয়। এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা 17 বছর গিয়েছি। এই জন্য আমরা বলি যে জুলাইয়ের চেতনা তৈরির যে প্রেক্ষাপট, 17 বছরের মানুষের যন্ত্রণা, মানুষের আন্দোলন সংগ্রাম সব মিলিয়ে আমরা এখন যেটা আপনি বলছেন যে সবার এমপি হয়ে উঠেছি। অবশ্যই আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আপনারা কিন্তু এখন আর বিএনপির এমপি নাই, যে আপনাদের ভোট দেয়নি তারও এমপি আপনি, যে আপনাকে ভোট দিয়েছে তারও এমপি আপনি, যে ভোট দিতে যায়নি, ভোটে অংশগ্রহণ করি, ভোট তারও এমপি আপনি, অর্থাৎ আপনি জনগণের এমপি। আমরা সেইভাবে কাজ করছি, এবং ঈদের আনন্দ, ঈদের উৎসব সাধারণত 3 দিন, ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী 3 দিন থাকে, ঈদ উল ফিতর। কিন্তু দেখেন বাংলাদেশের এই তাসলিমা প্রথমেই বলেছিল যে ঈদের আলোচনার মধ্যেও রাজনৈতিক আলোচনা। আমি এটা বহু টিভি টক শোতে বলেছি, বাংলাদেশের মানুষ যতটা রাজনীতি সচেতন, এমন রাজনীতি সচেতন লোক আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, আপনি ফার ইস্টের দেশগুলোতে যান, ইভেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান,
দেখবেন যে অনেক ছাত্র, আমি একবার লন্ডনে মেট্রো রেলে যাচ্ছি, একজন অক্সফোর্ড পড়ুয়া ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম যে তখন টনি ব্লেয়ার ছিল ওদের প্রধানমন্ত্রী, তুমি কি জানো ইংল্যান্ডের প্রধান, হু কেয়ার্স, আমাকে উত্তর দেয় একজন ছাত্র। এবং পরে আমি দেখলাম আসলে সে জানে না, তার সে আছে অন্য মানে ছুটির দিনে সে তো ওয়েস্টার্ন সিটিতে যা আনন্দ ফুর্তি করবে। সুতরাং আমাদের দেশে দেখবেন যে এ টু জেড এত পলিটিক্যাল সচেতন, এর পেছনের কারণটা হলো 71 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে এমন একটা পরিবর্তন এসেছে যে পুরো বাংলাদেশ যেভাবে মিলিটারাইজেশন হয়েছিল, সামরিকীকরণ, সবাই যুদ্ধে অস্ত্র ধরেছিল, ঠিক একইভাবে সমস্ত মানুষ রাজনৈতিক সচেতন হয়ে উঠেছিল। এই যে দুইয়ের সমন্বয়, এর ফলে দেখেন 71 হয়েছে, 90 হয়েছে, এই যে আপনার 24 হলো, তাই না? সাথে বাংলাদেশের মানুষ এত রাজনৈতিক সচেতন। আমরা এই ঈদে সমস্ত মানুষকে আমরা আপনার ঐক্যবদ্ধ হতে বলছি যে ফ্যাসিবাদ বিরোধী যে আমাদের ঐক্য ছিল, সেই ঐক্যটা যেন আমাদের চির না ধরে। আমরা ফ্যাসিবাদ বিরোধী যত মানুষ ছিলাম, আমরা সবাই একত্রে, আমি আমার নির্বাচনী এলাকায় যে আপনি দেখবেন যে এখন বাংলাদেশের প্রান্তে প্রান্তে মসজিদ, তাই না? বিভিন্ন প্রান্তরে প্রান্তরে, মানে বিভিন্ন পাড়ায় মহল্লায় মসজিদ, প্রত্যেক মসজিদে ইন্ডিভিজুয়ালি একটা ঈদের জামাত হয়। আমাদের এলাকার মানুষ, আমি যেই নির্বাচনী এলাকায় বসবাস করি, আমার যে ইউনিয়ন, আইসঘাট ইউনিয়ন আমার ইউনিয়নের নাম, এই জায়গার একটা গ্রামের সব মসজিদ আমরা একত্রে নামাজ পড়বো এবারে। এটা একটা বিরাট, বাংলাদেশে দেখবেন এরকম অনেক পাবেন এরকম ব্যবস্থা, সবাই ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায়, সেখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তাসলিমাদের অল্টারনেটিভস পার্টি যদি কেউ থেকে থাকে, সবাই গ্রামের সব মানুষ, রাজনীতির ভেদাভেদ বাইরে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ব। আর এই যে বলছি যে মানুষকে ঐক্যবদ্ধ রাখবার জন্য পলিটিক্যাল আমাদের মতভেদ থাকবেই, আমি একটা ইডিওলজিতে বিশ্বাস করি, আপনি করেন, সে করেন, কিন্তু রাষ্ট্রটা যাতে আবার ফ্যাসিবাদী হয়ে না ওঠে এবং রাষ্ট্রটা যেন আমরা যেন একটু উন্নত বিশ্ব, ইকোনমিক্যালি পাওয়ারফুল হয়ে উঠি, সেই সব জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইকোনমিক পাওয়ারফুল অর্জন করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রীয় মেরামত, আপনার রাষ্ট্রের গঠন, আপনার রাষ্ট্র মেরামত, সংবিধান সংস্কার, এই সব বিষয় আমাদের দেশে যারা পণ্ডিত ব্যক্তি আছেন, রাজনীতিতে পণ্ডিত, আইনতে পণ্ডিত, নিশ্চয়ই তারা ভালো কিছু, আমাদের জুলাই সনদ অনুযায়ী ভালো কিছু দিবে। কিন্তু আমাদের এই সব বিষয়ে ঐক্য থাকতে হবে, যেন আমাদের ভিতরে এই যে অনৈক্যের যে ফাটল ধরে বিভিন্ন বিষয় নিয়ে, এই ফাটল যেন না ধরে, তাহলে ফাটল রেখা দিয়েই কিন্তু ফ্যাসিবাদ আবারও জারি হতে পারে। তাজরুল, আপনার কাছে ফিরে আসি। এই যে জুলাইয়ের পর থেকে অনেকের সাথে নতুন করে পরিচয়, একসাথে পথ চলা, তারপরে আবার ক্ষেত্র বিশেষের মতবিরোধ, এই সব কিছুর পরেও এই মানুষগুলোর সাথে ব্যক্তিগত সম্পর্কগুলো কেমন থাকে এবং তাদের সাথে পথ চলা বা রাজনৈতিক মতপার্থক্যগুলো আগের সময়ে রাজনীতিবিদরা যেভাবে করতেন, আপনারা কি একইভাবে করেন না একটু ভিন্ন আপনাদের পথ চলাটা? অবশ্যই ভিন্ন। এখন তো ঈদের সময়, যদিও খুব মানে কড়া করে তর্ক করতে ইচ্ছা করছে না, তারপরেও বেলাল ভাইয়ের একটা কথা একটু সংযুক্ত করতে চাই যে ওনাদের যে 17 বছরের যে রাজনৈতিক সংগ্রাম, এটা আসলে আমরা অ্যাকনোলেজ করি, এটা নিয়ে আমরা কথা বলি, এবং এই যে জুলাই সনদের প্রতি বিএনপির আন্তরিকতার যে আছে, এটা আমরা আসলে বিশ্বাস করতে চাই, এবং রাজনৈতিক ঐক্যের যে কথা বললেন, এটাও কিন্তু আমরা দেখতে চাই এবং অলরেডি দেখছিও। কিন্তু যেটা হয় যে ঘর পোড়া গরুর মতো যে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। এরপর 2001 সালে লতিফ সরকার যে টিআইবি দিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো করেছিল, ওটা হয়নি। তারপর বিএনপি সবার আগে সাইন করে সবার আগে ওই অঙ্গীকারটা ভাঙলেন। ভাই উদাহরণের কথা বলছিলেন তখন, আমার ওটার মাথায়। তো আমরা আসলে আশা করব যে এই রাজনৈতিক ঐক্যটা ধরে রেখে জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবে। আর ব্যক্তিগত সম্পর্ক, আমি 2 দিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম যে তারা হয়তো আমার প্রাক্তন সহকর্মী, কিন্তু সহযোদ্ধা আমার মনে হয় আজীবনই থাকবে, কারণ আমাদের কজটা সম্ভবত একই থাকবে রাজনীতি করার। এবং যেরকম 5ই আগস্টের আগে ওই 36 দিনের জন্য যে পুরো বাংলাদেশ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সংগ্রামটা করেছি, যে লড়াইটা চালিয়েছি,
সেটা কিন্তু আমার মনে হয় এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সেটা সবসময় জারি থাকবে। মানে এটা একটা বিরাট একটা সীমারেখা, এই 5 আগস্টের আগে এবং পরের ব্যাপারটা। সো ব্যক্তিগত সম্পর্ক আমার দিক থেকে কখনোই সেটা নষ্ট হবে না, আমি এটা আশা করি, আমি যতটুকু নিজেকে চিনি। এবং তারাও, আমি তো তাদের থেকে সবার থেকে বয়সে বেশ বড়, সো সবারই বড় আপু ছিলাম। সো আমি ওই জায়গাটা, আপুর জায়গাটা এবং থাকে, তারা আমার বিভিন্ন অনুষ্ঠানে আমাকে এখনো দাওয়াত করে এবং যোগাযোগ থাকে, দেখা হলে আমাদের অনেক কথা হয়, আড্ডা হয়। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এক্সট্রা করে চর্চা করতে হবে না, এটা স্পন্টেনিয়াসলি আমাদের সবার মধ্যেই আছে। এবং দ্বিমত পোষণ করি বিভিন্ন ক্ষেত্রে এবং ছেড়েও চলে এসেছি। এরপরও তারা এই কি কারণে দ্বিমত পোষণ করি সেটাকে তারা সম্মান করে বলেই আমি মানুষের কাছে শুনি, বা আমি নিজেও তাদের সাথে যখন দেখা হয় সেটা আমি বুঝতে পারি। পাশাপাশি বিএনপি জামাতের সাথেও আমি এই রাজনীতিতে নতুন, কিন্তু তারপরও হেলাল ভাইদের মতো অনেকের সাথে, অনেক বর্ষিয়ান পোড় খাওয়া রাজনীতিবিদরা যেভাবে আমাদেরকে আপন করে নেয় এবং যেভাবে তাদের সাথে একজন সহযোদ্ধা মনে করে, এটা কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, প্রাপ্তিটা বেশি এটার। মানে আমার মনে হয় যে আমার যোগ্যতা চেয়ে এটার প্রাপ্তিটা, তাদের থেকে আন্তরিকতাটা বেশি হয়। বিভিন্ন টক শোতে তাদের সাথে দেখা হয়। 1 বছর আগে টক শো করতে আসলে যে কো-গেস্টের সাথে যে ধরনের তিক্ততা ছিল, সেটা আমার কাছে মনে হয় হৃদ্যতাতে পরিণত হয়েছে, যে টক শো শেষ হয়ে গেলে আমরা আবার নিজেদের আলাপে মেতে উঠি। সো আমার কাছে মনে হয় যে এটা তো একপাক্ষিক হয় না, আমার একার দ্বারা হয় না। ওনারাও যেভাবে বিভিন্ন বিষয় মানে নিজেদের একদম বাস্তবভাবে দেখান, এটা কিন্তু শেখা যায়। আমার মনি আপার সাথে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো ওনার সাথে তো আমার অনেক তর্ক বিতর্ক হয়েছে, নীলুফা চৌধুরী, মনি বিএনপি, কিন্তু এখন দেখা যায় যে ওনাদের সাথে অনেক আলাপ আমাদের মিলে যায়। এবং ওনাদের যে স্ট্রাগল নারী রাজনীতিবিদ হিসেবে, বা তারা একদম ছাত্র বয়স থেকে রাজনীতি করে আসছে, তাদের যে স্ট্রাগলগুলা তারা কিন্তু শেয়ার করেন, যে এটা আমরা করেছি, তোমরা কিন্তু এটা করবা না, তোমরা কিন্তু এই এক জায়গায়, যে ক্যামেরার সামনে আমরা বিএনপি আলাদা, তুমি আলাদা, আমি অল্টারনেটিভস, এরকম, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু আমরা একা। সো অনেক ধরনের সাজেশন দেয়। আমার মনে হয় না যে এটা অর্গানিক। আমার কাছে মনে হয় যে এই আন্তরিকতাটা, এই ঐক্য যে তারা চর্চা করেন, এটা একেবারেই পরিষ্কার এখন তাদের হৃদ্যতাটা, বা আমাদের সাইড থেকেও। অনেক ধন্যবাদ।